নিউটনের প্রথম গতিসূত্র, যেটি কিনা গ্যালিলিও গ্যালিলির চিন্তাভাবনা। এই সূত্রটি দুই ধরনের বস্তু সম্পর্কে আলোচনা করে। একটি হচ্ছে স্থির বস্তু সম্পর্কে এবং অপরটি হচ্ছে গতিশীল বস্তু সম্পর্কে আলোচনা করে। এই সূত্রটি দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি বলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং পৃথিবীর পরিবেশ তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। অপরদিকে দ্বিতীয় খণ্ডটি গতিশীল বস্তু সম্পর্কে কথাবার্তা বলতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে সমবেগে সরলরেখা বরাবর। এবং এই ব্যাপারটি বুঝতে হলে তোমাকে পৃথিবীর পরিবেশ কিন্তু সাহায্য করবে না। এর জন্য চাই তোমার কল্পনা শক্তি বা একটি আদর্শ পরিবেশ, যেখানে বস্তুর ওপর কোনো রকমের বাধা কাজ করবে না। এই শর্তগুলি পালন হলেই তবে কিন্তু তুমি দ্বিতীয় খণ্ডটি কী বলতে চাইছে তবেই কিন্তু তুমি বুঝতে পারবে। এখন এই যে স্থির বস্তু বা গতিশীল বস্তু, এই যে কথা দুটি আমি বললাম, কার সাপেক্ষে? আমরা জানি যে নিউটনের প্রথম গতিসূত্র নির্দেশতন্ত্রের জন্ম দেয়। এবং যেহেতু এখন তুমি আমার ভিডিওটি স্থির হয়ে বসে দেখছো, তো তোমাকে আমি নির্দেশতন্ত্র হিসাবে আমি ধরে নিলাম এবং তোমার সাপেক্ষে স্থির বস্তু এবং গতিশীল বস্তুর মানে তুমি বুঝলে। এবং ভিডিওটি চলাকালীন আমি তোমাকে সবসময় নির্দেশতন্ত্র হিসাবে আমি বিবেচনা করব এবং মাঝে মাঝে তোমাকে মনে করিয়েও দেবো যে তুমি নির্দেশতন্ত্র হিসাবে কাজ করছো এবং তোমার সাপেক্ষেই সমস্ত কাজকর্ম হবে। এখন এই ভিডিওতে আমরা দেখব যে নিউটনের প্রথম গতিসূত্র কি কি বিষয়ে কথা বলতে পারে না। আর এখানেই আসে আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখন আমরা দেখব যে নিউটনের প্রথম গতিসূত্র বা গ্যালিলিও গ্যালিলির যে চিন্তাভাবনা, তাতে কি সমস্যা ছিল সেটি বোঝার জন্য আমি দেখো 4টি কেস নিয়েছি। প্রথম ক্ষেত্রে একটি এম ভরের বস্তু স্থির অবস্থায় রয়েছে, অর্থাৎ তার বেগ 0। এবং এখানে 3টি কেসে দেখতে পাচ্ছ যে প্রত্যেক ক্ষেত্রে এম ভরের একটি বস্তু একটি নির্দিষ্ট বেগ অর্থাৎ v1 বেগ নিয়ে তারা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ছুটে যাচ্ছে। প্রথম ক্ষেত্রে বস্তুটি স্থির ছিল। আমি দেখলাম কিছুক্ষণ পর এসে যে বস্তুটি গতিশীল হয়ে গেছে এবং গতিশীল হয়ে সে এখন তার যে বেগ হয়েছে সেই বেগ হচ্ছে v2, অর্থাৎ 0 থেকে v2। দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি গতিশীল ছিল v1 বেগ নিয়ে এবং কিছুক্ষণ পর আমি দেখলাম যে বস্তুটির গতিবেগ বেড়ে গিয়ে এখন v2 হয়ে গেছে, অর্থাৎ v1 থেকে বস্তুটির গতিবেগ এখন v2 হয়ে গেছে এবং যেখানে v1 লেস দ্যান v2, কারণ এখন বেগ বৃদ্ধি পেয়েছে, v2 এখন বেশি v1-এর থেকে। তৃতীয় ক্ষেত্রে আমরা দেখছি যে v1 বেগ নিয়ে বস্তুটি ছুটছিল এবং এখন তার বেগ কমে গেছে, কিছুক্ষণ পর তার বেগ হ্রাস পেয়েছে, তাহলে তার বেগ এখন v2-তে পরিণত হয়েছে এবং v2 এখন কিন্তু v1-এর থেকে ছোট, কারণ বেগ কমে গেছে বলে। এবং চতুর্থ কেসে আমরা দেখছি যে v1 বেগ নিয়ে বস্তুটি ছুটছে এবং কিছুক্ষণ পর এসে আমি দেখলাম যে বস্তুটির বেগ পুরোপুরি 0 হয়ে গেছে, অর্থাৎ বস্তুটি স্থির হয়ে গেছে, অর্থাৎ v1 এখন 0-তে পরিণত হয়েছে, মানে গতিশীল ছিল বস্তুটি, এখন স্থির হয়ে গেছে। তো এই যে গতিশীল বা স্থির, এই ব্যাপারটি আমি বলছি কার সাপেক্ষে? না, তোমার সাপেক্ষে। আমি তোমাকে নির্দেশতন্ত্র হিসাবে আমি ধরেছি, তো তোমার সাপেক্ষে এই ব্যাখ্যাটি আমি করলাম, কোনটি গতিশীল কোনটি গতিশীল নয়, গতির কখন বৃদ্ধি হচ্ছে, গতির কখন হ্রাস হচ্ছে, তো এই ব্যাপারটি আমি পুরোপুরি তোমার সাপেক্ষে বললাম। এবং এখানে আলোচনায় দেখো আমি ভরকে স্থির রেখেছি আমাদের জীবন সরল রাখার জন্য। তো এই যে বেগের বৃদ্ধি বা বেগের হ্রাস, এই ব্যাপারটি নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু ধরতে পারে না। নিউটনের প্রথম গতিসূত্রে তুমি বেগের পরিবর্তন সম্পর্কে কোনো রকম আলোচনা পাবে না। তো এখানেই আমাদের আসে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখন আমরা একটি নতুন রাশিকে আমরা দেখব এবং যেই রাশিটি ছাড়া নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনা করা অসম্ভব। তো সেটি দেখার আগে প্রথমে আমি 3টি ঘটনাতে আসছি। ধরো একটি বল তোমার দিকে ছুটে আসছে এবং বস্তুটির বা বলটির
ভর ধরো অত্যন্ত কম এবং তার যে বেগ সেটি অত্যন্ত কম। এই অবস্থায় তোমার দিকে যদি এগিয়ে আসে তুমি ভয় পাবে না। হালকা বল অত্যন্ত অল্প বেগ নিয়ে আসছে, তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় কেসে ধরো বস্তুটির ভর বেশি কিন্তু বেগ কম, বা এটিও হতে পারে বস্তুটির ভর কম এবং বেগ বেশি। তো এই অবস্থায় যদি তোমার দিকে ছুটে আসে তুমি সামান্য ভয় পাবে। এবং তৃতীয় ক্ষেত্রে যদি বস্তুটির বেগ যদি অত্যন্ত বেশি হয় এবং ভরও অত্যন্ত যদি বেশি হয়, তাহলে এই অবস্থায় যদি তোমার দিকে ছুটে আসে তোমার যে ভয়ের পরিমাণ হবে সেটি হবে সাংঘাতিক। তাহলে তিনটি কেসে তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভয়ের যে পরিমাণ কখনো কম, কখনো মাঝারি, কখনো বেশি। তো এটি সম্পূর্ণ তৈরি হচ্ছে দুটি রাশি থেকে। তুমি শুধুমাত্র একটি রাশি অর্থাৎ বস্তুর ভরকে বা বস্তুর বেগকে তুমি আলাদা আলাদা করে দেখছো না, তুমি তাদের মিলিত প্রভাব দেখছো। অর্থাৎ বস্তুটির ভর এবং বস্তুটির বেগ একই সাথে তুমি দেখছো এবং তার উপর নির্ভর করে তোমার ভয়ের পরিমাণ কতটা সেটি নির্ভর করছে। অর্থাৎ তুমি একটি নতুন রাশি পি, যেটি সংজ্ঞায়িত করা হয় এম গুণিতক ভি, এবং এই পি রাশিটিকে বলা হয় বস্তুর ভরবেগ। অর্থাৎ বস্তুর ভরবেগ মানে কি? বস্তুর ভর এবং বস্তুর বেগের গুণফলকে বোঝায়। এবং প্রতি ক্ষেত্রে তুমি আলাদা করে শুধুমাত্র এম বা ভিকে দেখছো না, তুমি আসলে পিকে দেখছো এবং পি এর মধ্যে বস্তুর ভর এবং বস্তুর বেগ সম্মিলিত প্রভাব পাওয়া যায়। অপরদিকে এই তিনটি কেসে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই বলগুলিকে গতিশীল করতে হবে। প্রথম ক্ষেত্রে আসি। প্রথম ক্ষেত্রে ধরো বস্তুটির যে ভর সেই ভর অত্যন্ত কম এবং তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বস্তুটিরকে একটি বেগ দিতে হবে, মানে গতিশীল করতে হবে একটি নির্দিষ্ট বেগে, এবং সেই বেগের মানও ধরো খুব কম। তাহলে এক্ষেত্রে তুমি বলবে এটি খুবই সহজ কাজ, আমি এক্ষুনি করে দিচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে ধরো বস্তুটির ভর অত্যন্ত কম, কিন্তু তোমাকে এখন বলা হয়েছে যে বস্তুটিকে গতিশীল করতে হবে একটি নির্দিষ্ট বেগে, তার মান খুব বেশি। এক্ষেত্রে তুমি ভাববে যে কাজটি খুব সহজও নয় বা কাজটি খুব কঠিনও নয়, তুমি চেষ্টা করবে। বা এটিও হতে পারে যে বস্তুটির ভর অত্যন্ত বেশি এবং তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বস্তুটিকে গতিশীল করতে একটি নির্দিষ্ট বেগে এবং তার মান খুব ছোট। তো এই ক্ষেত্রেও তোমার সেই একই চিন্তাভাবনা উঠবে যে কাজটি খুব কঠিনও নয়, কাজটি খুব সহজও নয়, তুমি চেষ্টা করবে। এবং শেষের এই কেসটিতে ধরো বস্তুটির যে ভর সেটি অত্যন্ত বেশি এবং তোমাকে আবারও বলা হয়েছে যে বস্তুটিকে গতিশীল করতে হবে এবং সেই যে বেগ হবে তার বেগের মান অত্যন্ত বেশি। এই ক্ষেত্রে তুমি কাজটি করতে চাইবে না, কারণ তোমার ক্ষেত্রে অসম্ভব। তো এই তিনটি ক্ষেত্রে আবারও আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে তুমি একটি রাশিকে দেখছো বা একটি রাশি সম্পর্কে অনুমান নেওয়ার চেষ্টা করছো এবং সেই রাশিটি হচ্ছে ভরবেগ। এবং এই পিকে বুঝে তুমি বলছো যে কোথায় তুমি খুব সহজেই কাজটি করতে পারবে, কোথায় তুমি চেষ্টা করবে এবং কোথায় তুমি চেষ্টাই করবে না। তো আবারও দেখতে পাচ্ছি যে ভরবেগ একটি অতি গুরুত্বপূর্ণ রাশি। এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে প্রবেশ করব এবং প্রথমে আমি চারটি কেস আবারও নেব এবং চারটি কেসের ফলাফলে তুমি দেখতে পাবে যে একটি অতি সাধারণ সূত্র এই চারটি কেসে যে ঘটনাগুলি ঘটছে তাকে কিন্তু ব্যাখ্যা করে দিতে পারবে। তো সেটি আমরা দেখব। তো প্রথম ক্ষেত্রে আসা যাক, প্রথম কেসে। তো এখানে দেখতে পাচ্ছ যে এম ভরের একটি বস্তু এখানে স্থির হয়ে বসে রয়েছে এবং এই অবস্থায় তার বেগ 0। তো এই কারণে আমি একে স্থির বস্তু বলছি এবং একে স্থির বস্তু বলছি, বুঝতেই পারছো, তোমাকে নির্দেশতন্ত্র হিসাবে আমি ধরেছি, তোমার সাপেক্ষে এটি স্থির রয়েছে। এবং এখানে তুমি নিউটনের প্রথম গতিসূত্র খুব ভালোভাবে প্রয়োগ করতে পারো এবং বস্তুর অবস্থান তুমি নির্ণয় করতে পারো। এখানে হচ্ছে অতিক্রান্ত সময়, আমি যখন সময়কে চালু করব দেখবে এইটি পাল্টাতে থাকছে। এবং এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছ, গ্রাফটি হচ্ছে গতিবেগ এবং সময়ের লেখচিত্র। তো এই দিকে হচ্ছে গতিবেগ, এই দিকে হচ্ছে সময়, এবং এখানে 1 বা 2 মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড,
2 মিটার/সেকেন্ড, এবং এইখানে সময় বোঝাচ্ছে অর্থাৎ 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড, মানে 1 মিনিট। এবং যখন দেখবে এই বস্তুটি তার অবস্থান পরিবর্তন করছে বা বেগের পরিবর্তন করবে, আমরা দেখব একটু পরেই, তো সেখানে তুমি দেখতে পাবে যে এই বিন্দুটিও একই সাথে এই গ্রাফের মধ্যে সেও কিন্তু তার অবস্থান পরিবর্তন করছে। এখন দেখো আমি সময় চালু করে দিয়েছি এবং বস্তুটি এখনও স্থির রয়েছে এবং নিউটনের প্রথম গতিসূত্র বেশ ভালোভাবে প্রযোজ্য। এবার আমি একটি নির্দিষ্ট পরিমাণ বল আমি প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করা মাত্রই দেখতে পাচ্ছ যে বল প্রয়োগের অভিমুখে বস্তুটির বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং গ্রাফেও তুমি দেখতে পাচ্ছ বিন্দুটি তার স্থান পরিবর্তন করছে। তো বেগ বৃদ্ধি পাচ্ছে এবং নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে এটিকে ধরা যায় না। কেন এটি হচ্ছে? দেখো, যতক্ষণ এই নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে থাকছি ততক্ষণ দেখো বেগ ক্রমাগত বেড়েই চলেছে এবং সময় এখন দেখতে পাচ্ছ অতিক্রান্ত সময়। এবার আমি আর বল প্রয়োগ করছি না, তো এই অবস্থায় দেখো বস্তুর বেগ আর পরিবর্তন হচ্ছে না, 2.5-এ স্থির হয়ে গেছে এবং নিউটনের প্রথম গতিসূত্র পুনরায় প্রযোজ্য। দ্বিতীয় কেসে দেখো একটি বস্তু 2.5 মিটার/সেকেন্ড বেগ নিয়ে সমগতিতে সে যাচ্ছে এবং নিউটনের প্রথম গতিসূত্র বেশ ভালোভাবে প্রযোজ্য। এখন বস্তুটির বেগের অভিমুখের বিপরীত দিকে আমি একটি নির্দিষ্ট পরিমাণ বল অর্থাৎ এফ প্রয়োগ করছি এবং করা মাত্রই তুমি দেখতে পাচ্ছ যে বস্তুটির বেগ এখন কমে যাচ্ছে, আগে 2.5 ছিল এবং বেগের যে পরিবর্তন সেই পরিবর্তন দেখো, বস্তুর ভরকে আমি স্থির রেখেছি বিষয়টিকে সহজ রাখার জন্য। তো বস্তুটির বেগের যে পরিবর্তন তার অভিমুখ দেখো, বল যেই দিকে প্রয়োগ হচ্ছে সেই দিকেই হচ্ছে এবং নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে তুমি কিন্তু এটি ধরতে পারবে না যে কেন বেগের পরিবর্তন হচ্ছে। এবং এই করতে করতে দেখো বস্তুটি স্থির হয়ে গেল এবং এই অবস্থায় আমি বলকে অপসারণ করেছি এবং এখন বস্তুটি স্থির হয়ে গেছে এবং নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে তুমি পুনরায় এই ব্যাপারটিকে ব্যাখ্যা করতে পারো। এখানে দেখতে পাচ্ছি যে একটি বস্তু নির্দিষ্ট বেগ নিয়ে সরলরেখা বরাবর সমবেগে চলছে এবং নিউটনের প্রথম গতিসূত্র বেশ ভালোভাবে প্রযোজ্য। এখন বস্তুটির ওপর একটি নির্দিষ্ট পরিমাণ বল আমি প্রয়োগ করছি এবং প্রয়োগ করা মাত্রই দেখতে পাচ্ছি যে বস্তুটির বেগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই অবস্থায় তুমি নিউটনের প্রথম গতিসূত্র প্রয়োগ করে ব্যাপারটি বুঝতে পারবে না যে কেন বস্তুটির বেগ বাড়ছে। বস্তুর ভরকে আমি স্থির রেখেছি বিষয়টি সরল রাখার জন্য এবং বেগের যে পরিবর্তনের যে অভিমুখ দেখো, যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকেই হচ্ছে। এখন আমি যদি এই নির্দিষ্ট পরিমাণ বলকে যদি সরিয়ে নিই তো দেখতে পাচ্ছ যে বস্তুটির বেগ আবারও ধ্রুবক হয়ে গেছে এবং গ্রাফেও তুমি দেখতে পাচ্ছ এবং এই অবস্থায় আমরা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র আবারও প্রয়োগ করে ব্যাপারটি বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছি বস্তুটি প্রথমে খুব বেশি গতিবেগ নিয়ে সরলরেখা বরাবর সমবেগে চলছিল, নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য। এখন আমি দেখো বেগের অভিমুখের বিপরীত দিকে একটি নির্দিষ্ট পরিমাণ বল আমি প্রয়োগ করছি এবং প্রয়োগ করা মাত্রই বস্তুটির যে বেগ সেটি ক্রমাগত কমতে থাকছে, গ্রাফেও তুমি দেখতে পাচ্ছ এবং বস্তুটির বেগের যে পরিবর্তনের যে অভিমুখ সেটি দেখো বল প্রয়োগের অভিমুখের দিকে এবং এই অবস্থায় তুমি নিউটনের প্রথম গতিসূত্র প্রয়োগ করতে পারো না। এই যে বেগের পরিবর্তন বা নির্দিষ্ট বেগ নিয়ে ছুটছে সব কিছুই কিন্তু আমি তোমার সাপেক্ষে বলছি, তোমাকে নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিয়েছি। এখন যদি এই বলটিকে যদি আমি সরিয়ে নিই তাহলে দেখো বস্তুটি আবারও একটি নির্দিষ্ট বেগে পৌঁছেছে অর্থাৎ ভি সমান 1 মিটার/সেকেন্ড এবং এই অবস্থায় তুমি পুনরায় নিউটনের প্রথম গতিসূত্র দিয়ে ব্যাপারটি বুঝতে পারো। কিন্তু যতক্ষণ বল প্রয়োগ হচ্ছিল কেন বেগের পরিবর্তন হচ্ছিল অর্থাৎ বেগ এই ক্ষেত্রে হ্রাস পাচ্ছিল, তো সেই ব্যাপারটি কিন্তু তুমি ধরতে পারোনি এখনও। এই চারটি ঘটনাতে আমরা যেটা দেখলাম, প্রথমে ঘটনাটিতে আসি। প্রথমে বস্তুটির বেগ ছিল 0 এবং শেষে গিয়ে বস্তুটির বেগ হয়েছে Vmax। আরও যদি সম্পূর্ণ অর্থে যদি বলি, প্রথমে বস্তুটির ভরবেগ ছিল 0 এবং শেষে বস্তুটির ভরবেগ হয়েছে mVmax। আমি ব্যাপারটিকে সরল রাখার জন্য বস্তুর
ভরকে এই চারটি ক্ষেত্রেই কোনো রকম পরিবর্তন করিনি। তো এই যে ভরবেগের যে পরিবর্তন হয়েছে 0 থেকে এম ভি ম্যাক্স, অর্থাৎ ভরবেগ বেড়েছে, তো এই বেড়ে ওঠার পিছনে কারণ হচ্ছে ওই যে আমি বল প্রয়োগ করেছিলাম বস্তুর গতির অভিমুখে কিছু সময় ধরে। তো সেই কারণে বস্তুটির ভরবেগ 0 থেকে বেড়ে এখন এম ভি ম্যাক্স হয়েছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি আগে থেকেই গতিশীল ছিল এবং তার যে ভরবেগ সেটি ছিল এম ভি জিরো, এবং এই অঞ্চলে, এটি আমি গ্রাফে বোঝাচ্ছি, তো এই অঞ্চলে কিছু পরিমাণ বল এবং সেই বলটি কিছুক্ষণ ধরে আমি প্রয়োগ করেছিলাম, সেই কারণে বস্তুটির ভরবেগ এখন কমে 0-তে চলে এসছে, বস্তুটি স্থির হয়ে গেছে। তো এই যে ভরবেগের যেখানে পরিবর্তন হয়েছে তার জন্য দায়ী দেখতে পাচ্ছ এফ এবং কিছু সময়, এখানেও কিছু বল এবং কিছু সময়। এই ক্ষেত্রে দেখো বস্তুটি প্রাথমিকভাবে একটি নির্দিষ্ট গতিবেগে ছুটছিল, ফলে তার গতিবেগ ছিল, ভরবেগ ছিল mv1, এবং বস্তুটির ওপর নির্দিষ্ট কিছু পরিমাণ বল প্রয়োগ করার ফলে এফ, এবং কিছু সময় ধরে বল প্রয়োগ করার ফলে বস্তুটির ভরবেগ দেখো mv1 থেকে বেড়ে mv2-তে পৌঁছেছে। তো এই যে ভরবেগের যে বৃদ্ধি বা পরিবর্তন হয়েছে দেখো বল এবং সময়ের কারণে। এখানে প্রাথমিকভাবে বস্তুটি একটি উচ্চ গতিশীল ছিল বস্তুটি, এবং তার যে ভরবেগ mv1 হয়েছে, এবং বস্তুটির গতির অভিমুখের বিপরীতে একটি বল, নির্দিষ্ট পরিমাণ বল আমি প্রয়োগ করেছিলাম কিছুক্ষণ সময় ধরে। তো বস্তুটির ভরবেগ এখন কমে গিয়ে mv2-তে পরিণত হয়েছে, এবং এটি করার জন্য দেখো কিছু পরিমাণ বল এবং সময়ের প্রয়োজন হয়েছিল। তো এই চারটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর ভরবেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনের পিছনে দায়ী হচ্ছে বল এবং সময়, এবং এই চারটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ভরবেগের পরিবর্তন যে হচ্ছে সেই পরিবর্তনের পিছনে দায়ী হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত বল, সেটি হতে পারে বস্তুর অভিমুখে বা বস্তুর গতির বিপরীত দিকে, এবং কিছু সময়। তো এই যে তিনটি রাশি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন একটি রাশি, বল একটি রাশি এবং সময় একটি রাশি, এই তিনটি রাশিকে নিউটন তার দ্বিতীয় গতিসূত্রে প্রথম গেঁথেছিলেন একই সাথে একটি সূত্রেতে। এখন আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে গাণিতিক সমীকরণ সেটি আমি লিখব। প্রথমে mv2 লিখছি, যেটি হচ্ছে বস্তুটির অন্তিম ভরবেগ, বিয়োগ mv1 হচ্ছে বস্তুটির প্রাথমিক ভরবেগ, এবং এই পুরো রাশিটি বস্তুটির যে ভরবেগের পরিবর্তন সেটিকে বোঝায়। হতে পারে v2 0, মানে বস্তুটি শেষে গিয়ে থেমে গেছে। হতে পারে v1 = 0, মানে শুরুতে বস্তুটি স্থির ছিল। এটিও হতে পারে v2 > v1, মানে বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছে বা বস্তুটির বেগ হ্রাস পেয়েছে, এটিও হতে পারে। তো এই যে ভরবেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে নিউটন প্রথম বলেছিলেন তার দ্বিতীয় গতিসূত্রে, যে এটি সমান হবে বস্তুর ওপর প্রযুক্ত বল, এবং এই বলটি কত সময় ধরে ক্রিয়া করেছে তার গুণফলের সাথে সমান, অর্থাৎ টি হচ্ছে সময় এবং এফ হচ্ছে বস্তুটির ওপর প্রযুক্ত বল। আমি যদি ভেক্টরের ভাষায় লিখি তাহলে এখানে আমি একটি ভেক্টর চিহ্ন দিচ্ছি। বেগ ও ভেক্টর রাশি আমরা জানি, এটি হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টরের ভাষায় আমি যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বলি তাহলে এই রকম হয় যে বস্তুটির ভরবেগের পরিবর্তন বস্তুটির ওপর প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলটি কত সময় ধরে হয়েছে তার গুণফলের সাথে সমান, এবং ভরবেগের পরিবর্তনের দিক বস্তুটির ওপর প্রযুক্ত বলের অভিমুখের দিকে ঘটে। এবং এই সরল যে সম্পর্কটি, এই সরল সম্পর্কটি দেখো আমাদের যে চারটি বিভিন্ন কেস আমরা দেখলাম একটু আগে, প্রত্যেকটিতে কিন্তু তুমি এই সূত্র দিয়ে কিন্তু ব্যাখ্যা করে দিতে পারো যে যখন বল প্রয়োগ হচ্ছে তখন কেন বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগের পরিবর্তন হচ্ছে। এখন আমরা নিউটনের এই দ্বিতীয় গতিসূত্রের যে গাণিতিক সমীকরণটি দেখতে পাচ্ছ সেটিকে আমি এইভাবে লিখছি, এবং অনেক বইতে এইভাবেও লেখা থাকে। এম মানে বস্তুর ভরকে আমি দেখো পুরো আলোচনাতে আমি স্থির রেখেছি, কারণ এটিকে পরিবর্তন করলে বিষয়টি অনেক জটিল হয়ে যায়, তো সেই কারণে আমি এমকে স্থির রেখেছি।
এবং এই টিকে আমি নিচে লিখলাম। এখন আমরা দেখব যে এই যে এফ এর সাথে যে টি এর সম্পর্ক, ব্যস্ত অনুপাতিক যে সম্পর্ক, সেটি প্রকৃতিতে মিলে যায় কি না সেটি আমরা বোঝার চেষ্টা করব। তো ধরো প্রথমে তোমার কাছে একটি বস্তু রয়েছে, সেই বস্তুটি একটি ভর রয়েছে এবং একটি বেগ নিয়ে সে ছুটছে। তো এর ভরবেগ হচ্ছে mv1, অর্থাৎ তার ভরবেগ হচ্ছে p1, এবং বস্তুটির ওপর তুমি বল প্রয়োগ করেছো এবং বল প্রয়োগ করার ফলে কিছুক্ষণ সময় ধরে বল প্রয়োগ করেছো এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটি এখন ভরবেগ পরিবর্তন হয়েছে, বেড়েছে, সেটি mv2 হয়েছে এবং এটিকে আমি p2 দিয়ে বোঝালাম। এই যে ভরবেগের পরিবর্তন এটি নির্দিষ্ট, এটি ডেল্টা দিয়ে আমি বুঝিয়েছি, এগুলি হবে ভেক্টর। তাহলে এই সমীকরণটি আমি এইভাবে লিখতে পারি, তাহলে এফকে আমি এইভাবে লিখতে পারি যে সে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হচ্ছে টি এর সাথে। এখন এই ব্যাপারটি প্রকৃতিতে মিলে যায় কিনা দেখি। তো দেখো, যদি কোনো বস্তুর ভরবেগকে আমি যদি দ্রুত পরিবর্তন করতে চাই mv2তে, mv1 থেকে mv2তে দ্রুত, মানে টি কম সময়ে আমি যদি করতে চাই, তাহলে আমাদের বল অত্যন্ত বেশি লাগবে। আর সেই ব্যাপারটি এখানে বলছে, যদি আমাদের টি যদি কম হয়, মানে কম সময়ে mv1 থেকে mv2তে যদি যাই কোনো একটি বস্তুর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বল অত্যন্ত বেশি লাগে এবং সেটি বলছে। আবার অপরদিকে আমি যদি খুব ধীরে ধীরে ব্যাপারটি করি, মানে খুব বেশি সময় ধরে, অর্থাৎ টি যদি বেশি হয়, খুব বেশি সময় ধরে যদি আমি mv1 থেকে mv2তে যাই, তাহলে সেক্ষেত্রে দেখো বলের পরিমাণও কিন্তু কম লাগে। এটি আমাদের বাস্তবে এটিই বলে, তাই না? তো এখানেও দেখো সমীকরণে সেটি কিন্তু মিলে যাচ্ছে। তো আমরা বুঝলাম যে এফ কেন টি এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। এই রাশিটিকে আমি এইভাবে লিখতে পারি, এবং এই যে বেগের পরিবর্তনের যে হার, এইটিকে সংজ্ঞায়িত করা হয় এ দ্বারা, একে বলা হয় ত্বরণ। তো এটি যদি লেখা হয় তাহলে আমরা এইটিকে লিখতে পারি এফ সমান সমান এম এ, ভেক্টরের ভাষায় এইভাবে লেখা হয়। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র মানেই দেখবে তুমি এক কথায় এইটিকে বলতে পারো, যেখানে এ হচ্ছে ত্বরণ। ত্বরণ এইভাবে তুমি যেতে পারো, প্রথমে হচ্ছে স্থান, স্থান থেকে তুমি যদি একে যদি টি দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে ভি, ভিকে যদি আবার তুমি টি দিয়ে ভাগ করো, যেটি আমি করেছি এখানে বেগের পরিবর্তন, তো টি দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আরও একটা টি চলে আসে, তো এইখানে আমাদের কাছে ত্বরণ। এবং যদি এসআই পদ্ধতিতে তুমি দেখো তাহলে এই যে বল তার একক হচ্ছে নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে তুমি যদি দেখো তার একক হচ্ছে ডাইন। আর এদের মধ্যে সম্পর্ক রয়েছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। তো আমরা এখন নিউটনের প্রথম গতিসূত্র এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র খুব ভালোভাবে জানি। তো এর ভিত্তিতে আমি একটি অ্যানিমেশন দেখাচ্ছি। প্রথমে বস্তুটি স্থির আছে নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী, তারপর বস্তুটির বেগ বৃদ্ধি পাচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, ত্বরণ সৃষ্টি হচ্ছে। আবার দেখো বেগ স্থির হয়ে গেছে, মানে একটি নির্দিষ্ট মানে। আবার দেখো ত্বরণ সৃষ্টি হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো বেগ স্থির হয়ে গেছে, মানে একটি নির্দিষ্ট বেগ v2 নিয়ে যাচ্ছে। এবার দেখো মন্দন সৃষ্টি হচ্ছে, বেগ কমছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী। তারপর আবার দেখো বেগ স্থির হয়ে গেছে নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী। আবার দেখো মন্দন সৃষ্টি হচ্ছে, মানে ত্বরণের বিপরীত। তো বস্তুটির বেগ কমতে 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 0তে পৌঁছেছে। আবার দেখো বস্তুটি স্থির হয়ে গেছে নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি?
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা জানতে পারি সেটি হচ্ছে বল সম্পর্কে আমরা ধারণা পাই। বল কী জিনিস এটি আমরা সর্বপ্রথম জানতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। নিউটনের প্রথম গতিসূত্র বল সম্পর্কে কোনো রকম কথাই বলে না। দ্বিতীয় যে জিনিসটা আমরা জানতে পারি সেটি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এখন যে বিষয়টি নিয়ে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কথা বলে না সেটি হচ্ছে এই যে বল, এই বলের যে ধর্ম, এই বলের ধর্ম সম্পর্কে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কোনো রকম কথা বলে না। আর এখানেই আসে নিউটনের তৃতীয় গতিসূত্র।